হ্যালো সবাইকে, আজকে আমরা ভেক্টরের 4th ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ভেক্টরের 3rd ক্লাস অবধি আমাদের কি ছিল যে আমরা হচ্ছে যে অনুশীলনীর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো ছিল ওগুলো হচ্ছে সমাধান করছিলাম। আমরা কত অবধি করছিলাম? 10 নাম্বার প্রবলেম অবধি সমাধান করছিলাম। এরপর তাহলে আজকে আমাদের কি শুরু হতে যাচ্ছে যে চ্যাপ্টার ভেক্টরের হচ্ছে 11 নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব। আচ্ছা, এই প্রশ্নটা যদি একটু দেখি, প্রশ্নটাতে আমাদের কি বলতেছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমরা চিত্রটা আগে ট্রাই করি। এখানে একটা ত্রিভুজ আঁকতে বলছে, তাই আঁকতেছি। প্যারাই নেই, এটা যেমন ইচ্ছা আঁকতে পারি। ধরো আমি এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। কি বলতেছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু। এখানে ত্রিভুজের কয়টা বাহু ভাইয়া? একটা, দুইটা, তিনটা। যে কোনো এক বাহুর মধ্যবিন্দু, ধরেন এ বি বাহুর মধ্যবিন্দু আমি নিলাম এটা, ঠিক আছে। এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর একটা বাহুর সমান্তরাল রেখা। এখান থেকে তো আমি দেখেন একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কি বলতেছি। এখান থেকে চাইলে আমি 100,000 যত ইচ্ছা তত লাইন টানতে পারবো, ঠিক আছে। আমি এক্স্যাক্টলি কোন লাইনটা টানার কথা বলতেছি, এই যে কোনো এক বাহু, ধরেন কথা এ বি বাহুর মধ্যবিন্দু থেকে, ধরেন কথা এটা আমি নাম দিলাম ডি। তাহলে ডি বিন্দু থেকে অপর বাহুর সমান্তরাল রেখা, অপর বাহু কি ধরলাম বিসি। বিসি এর সমান্তরাল রেখা মানে কি, এই যে এটা, বুঝছেন? মানে বি থেকে সি এর মধ্যে যে দূরত্ব, মানে এইটা আর এটা সবসময় সমান দূরত্বে থাকবে, এটাই তো সমান্তরালের কনসেপ্ট। তাহলে কি, যে কোনো বাহুর মধ্যবিন্দু থেকে অপর বাহুর সমান্তরাল রেখা। এই যে তৃতীয় বাহু আছে না, অলরেডি একটা বাহু নিয়ে কাজ করছি, দুইটা বাহু নিয়ে করছি, তৃতীয় বাহু এটা, তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। তাহলে কি আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে যে ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে ই এসি এর মধ্যবিন্দু। আচ্ছা ঠিক আছে, বুঝছি আসলে কি প্রমাণ করতে হবে, এই জিনিসটা বুঝছি। একটু ভালোভাবে খেয়াল করো ভাইয়া, কিন্তু অলরেডি এক জায়গায় বলছি যে, আবার প্রশ্নটা যদি বলি, এখানে কি এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, এবি, বিসি আর এসি। তাহলে এই তিন বাহুর মধ্যে যে কোনো এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত সরলরেখা, যে কোনো এক বাহু কি, ধরেন এবি এর মধ্যবিন্দু, এই যে ডি থেকে অঙ্কিত সরলরেখা, ডি থেকে অনেক দিকে সরলরেখা আঁকা যায়। আমি কোনটাকে নিচ্ছি, অন্য একটা বাহু, ধরেন বিসি এর সমান্তরাল রেখা। তাহলে কি ডি এটা এমন ভাবে আঁকছি যাতে ডিই সবসময় হচ্ছে বিসি এর থেকে সমদূরত্বে থাকে, তার মানে কি সমান্তরাল রেখা হয়। তাহলে এই যে সমান্তরাল রেখাটা যেই বিন্দুতে ছেদ করবে ওইটা হচ্ছে অপর বাহুর মধ্যবিন্দু হবে। তার মানে কি ই এসি এর মধ্যবিন্দু, এটা আমাকে প্রুফ করতে হবে। এখন এটা তো চোখে দেখেই করা যাচ্ছে, তাহলে ভাই এখানে আমি প্রুফ কি করব? আমি একটু আগে বলছি না যে এই যে ডি বিন্দুটা থেকে আমি যে কোনো দিকেই তো সরলরেখা আঁকতে পারি, এরকম 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 যেমনি ইচ্ছা আঁকতে পারি, ঠিক আছে। আমি ধরলাম কি, এই যে ই বিন্দু না, ধরেন কথা আমার ডি বিন্দু থেকে আরেকটা সরলরেখা চিন্তা করছিলাম এখানে, ওইটা হচ্ছে এফ বিন্দু। তাহলে কি আমরা এখানে প্রমাণ শুরু করি, কেমন? প্রমাণ ফার্স্টে কি লিখবো, মনে করি ই নয় বরং এফ বিন্দুটি হলো কার মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। দেখেন ভালোভাবে খেয়াল করেন, আমাদের ডি বিন্দু থেকে আমরা কিন্তু চাইলে যে দিকে ইচ্ছা ওইভাবে করে কিন্তু আমরা সরলরেখা টানতে পারতাম। কেন আমরা ডি থেকে ই পর্যন্তই টানছি? কারণ হচ্ছে আমাদেরকে বলছিল সমান্তরাল সরলরেখা, এটা তো শর্ত বলে দেয়া আছে। কিন্তু আমরা কি ডি থেকে যে কোনো জায়গায় টানতে পারি না? আমি ধরলাম ডি থেকে যে কোনো জায়গায় টানা একটা সরলরেখা হচ্ছে এফ এ গিয়ে ছেদ করছিল। তাহলে আমরা চাচ্ছি যে কি, এই যে এফ বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা প্রুফ করতে। চিত্রটা দেখে বলেন এটা কি আদৌ সম্ভব? কখনো কি এফ এসি এর মধ্যবিন্দু হইতে পারে? চিত্র অনুসারে পারে না। কখন পারে? যদি এই যে এই এফ বিন্দুটা এই যে ই বিন্দুর পাশেই যদি এসে বসে থাকে, তার মানে কি এফটা ওখানে না, এফ যদি ই বিন্দুর জায়গায় থাকে, তাহলে কি আমরা বলতে পারবো যে এফ এসি এর মধ্যবিন্দু। বুঝতে পারছি ব্যাপারটা? একটু ভালোভাবে খেয়াল করার ট্রাই করবো এটাতে। আচ্ছা, তাহলে কি মনে করি ই নয় বরং এফ বিন্দুটি হলো এসি এর মধ্যবিন্দু। আচ্ছা ঠিক আছে, দিলাম। তাহলে কি, তাহলে যেহেতু আমি বলেই দিছি এফ হচ্ছে যে এসি এর মধ্যবিন্দু, তার মানে কি এ এফ সমান কি এফ সি হয়ে গেল না? বা আমি কি বলতে পারি না, তাহলে এ এফ এর যে দৈর্ঘ্য ওইটা হচ্ছে হাফ অফ এসি এর দৈর্ঘ্যের সমান।
বুঝছি? সেম ভাবে এইদিকে ডি বিন্দুটা তো অবশ্যই এবি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারি না এডি সমান হাফ অফ এবি ভেক্টর। বুঝছি এই জিনিসটা? আচ্ছা, একটু বোঝা হইলে আমরা দেখেন তো এখানে কিন্তু অলরেডি আমরা ভেক্টর চিহ্নটা দিয়ে দিছি, যদিও আমরা মেইন চিত্রের মধ্যে দিই নাই। আচ্ছা, মেইন চিত্রে একটু ভেক্টর চিহ্নের দিকে আসি। আমরা কি বলতেছি এবিসি একটা ত্রিভুজ না? এবিসি এর মধ্যে বাহুগুলো কি কি? এবি, বিসি, আর কি বলতেছি আমরা এবি আর বিসি বলতেছি না, তাই এ থেকে বি এর দিকে চিহ্ন দিলাম, এই যে এটা বি থেকে সি এর দিকেও চিহ্ন দিলাম। ঠিক আছে, যেহেতু ওরা একই সাইডে, তাহলে অন্য চিহ্নটা কি আমার এভাবে করে দিতে পারবো? এভাবে করে দিলে তো এটা নাল ভেক্টর হয়ে যাবে, তাহলে এভাবে করে দিতে পারবো না। কোন ভাবে দেওয়া লাগবে? জাস্ট উল্টা করে, তাই এভাবে করে দিলাম। বুঝছি কথাটা? এই জিনিসটা প্রত্যেক ক্লাসে আমি বারবার বলতেছি। আচ্ছা, এই যে আমি যে বি থেকে সি এর দিকে দিলাম, কেন দিলাম? কজ আমাদেরকে জিনিসটা প্রমাণ করতে হচ্ছে কি, এই যে বিসি এর সমান্তরাল করে কি ডিই আঁকছিলাম না আমি, বিসি এর সমান করে বলতেছি, তাহলে বিসি এর সমান করে, যেহেতু বিসি বলতেছি তাই বি থেকে সি এর দিকে দিছিলাম, ডিই বলতেছি না তাই ডি থেকে ই এর দিকে দিছিলাম। যেহেতু ওরাও বাম থেকে ডানে, ও বাম থেকে ডানে, এটাকেও আমি বাম থেকে ডানে দিলাম। বুঝছি সবগুলোর যে চিহ্ন প্রথা, এটা বুঝছি পুরো জিনিসটা? আচ্ছা, এটা যদি বুঝে থাকি, আমার এখানে দেখেন তো অ্যাকচুয়ালি আমার ত্রিভুজ কয়টা আসতেছে? এ ডি এফ একটা ত্রিভুজ, তারপরে ধরেন কথা তাই এফ ডি ই একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এছাড়াও এ ডি ই আছে। যাই হোক, ওটা আমাদের কনসার্ন না। আমাদের দেখেন, আমাদের প্রমাণ করতে হবে যে ই এসি এর মধ্যবিন্দু, কিন্তু আমরা কি করতেছি? ই না, বরঞ্চ এফ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা প্রমাণ করব। তাহলে কি ই এর কোনো কাজ আছে? কাজ নাই তো। তাহলে আমরা কি করব এখন? এ ডি এফ একবার ত্রিভুজের চিন্তা করব, আরেকবার এবিসি ত্রিভুজের চিন্তা করব। দেখি, ত্রিভুজ এবিসি তে ভেক্টর যোগে ত্রিভুজ বিধি হতে পারে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে পাই। কি পাই? ভেক্টর যোগে ত্রিভুজ বিধি কি বলে? একই সাইডে যে ভেক্টরগুলো আছে, এ বি সি ভেক্টরের দিকে তাকায়, একই সাইডে কে কে আছে? এ থেকে বি, বি থেকে সি, ওরা একই সাইডে না? তাই আমি লিখলাম কি এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি, যেটা অপোজিট সাইডে আছে, অপোজিট সাইডে কে? এসি ভেক্টর না? তাই লিখে দিলাম এসি ভেক্টর। বুঝছি? খুব ইজি জিনিসপাতি। আচ্ছা, তারপরে কি, এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ থেকে আসছে। তাহলে কি আমরা আরেকটা বলতে পারি না? ত্রিভুজ এ ডি এফ এ ভেক্টর যোগে ত্রিভুজ বিধি হতে পারে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে পাই। কি পাই? এডিএফ ত্রিভুজ। এটা দিয়ে খেয়াল করেন, সেম সেম সাইডে কে কে আছে? এডি ভেক্টর প্লাস ডি এফ ভেক্টর সমান কি আমাদের এ এফ ভেক্টর না? আচ্ছা, তারপর আমাদের কি রাখতেছে এখানে যে, আচ্ছা একটু একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে এই যে এখানে বিসি ভেক্টর না, আমরা এখান থেকে চাইলে বিসি ভেক্টরের মানটা বের করে রাখতে পারতাম, বা বিসি ভেক্টর সমান আমরা কি বলতে পারি? এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর। আচ্ছা, যা তাহলে কি সেম ভাবে যেহেতু আমরা আগেরটাতে বিসি ভেক্টরের মান বের করছিলাম, এখানেও ডিএফ ভেক্টরের মান বের করি। তাহলে কি ডিএফ ভেক্টর সমান এ এফ ভেক্টর মাইনাস এ ডি ভেক্টর, বা ডিএফ ভেক্টর সমান কি এএফ। দেখেন তো কি এএফ মানে কি হাফ অফ এসি ভেক্টর না? তাই আমি এএফ এর জায়গায় লিখে দিলাম হাফ অফ এসি ভেক্টর মাইনাস এডি মানে কি হাফ অফ এবি ভেক্টর না? হাফ অফ এ বি ভেক্টর। দোনো জায়গা থেকে হাফ কমন নেওয়া যায় না? হাফ কমন নিলে এই যে এটা থাকে। বুঝছি? তাহলে কি সুতরাং ডিএফ ভেক্টর সমান কি হয়ে গেল আমাদের? হাফ অফ এসি মাইনাস এবি। এটা সমান দেখেন তো এই যে এসি মাইনাস এবি মানে কি বিসি ভেক্টর না? তাহলে আমরা কি লিখতে পারি? হাফ অফ বিসি ভেক্টর। বুঝতে পারছি জিনিসটা? খুবই ইজি কিন্তু জিনিসটা। বুঝছি? তাহলে আমরা কি প্রমাণ করলাম? এই যে ডিএফ ভেক্টর যেটা আছে ওটা কি আমাদের বিসি ভেক্টরের অর্ধেক পরিমাণ হবে। ঠিক আছে? আচ্ছা, একটু স্ক্রিনশট তুলেন, তারপর আমি বলতেছি। তোলা হয়েছে স্ক্রিনশট? আচ্ছা, এরপর একটু পরের দিকে মুছি। এই জিনিসটা আমরা আগেও একটা উদাহরণের ম্যাথে করে আসছিলাম, যে যদি আমরা ধরেন ডিএফ সমান হাফ অফ বিসি করতে পারি, তাহলে কি ডিএফ আর বিসি হচ্ছে পরস্পর সমান্তরাল রেখা হয়। আই ডোন্ট নো তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, আমরা এখন অবধি কি প্রমাণ করলাম? ডিএফ ভেক্টর কোথায়? ডিএফ ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর। আচ্ছা, আবার সেম ঘটনায় আসি।
যে নাইম ভাইয়ের বড় লোক হওয়ার ঘটনা মানে কি, ওই যে দুইটা ভেক্টর কখন সমান হবে ওই কনসেপ্টটাতে। দুইটা ভেক্টর মানে কি ডিএফ আর বিসি, এই দুইটা ভেক্টরের মধ্যে কিন্তু অলরেডি সমান চিহ্ন আছে। দুইটা ভেক্টর সমান হওয়ার শর্তগুলো কি কি? ওদের মধ্যে সাংখ্যিক সম্পর্ক থাকতে হবে। সাংখ্যিক সম্পর্ক আছে না, এই যে ডিএফ আর বিসি এর মধ্যে সাংখ্যিক সম্পর্ক কি, হাফ দিয়ে গুণ করা। তারপরে কি ওরা একই দিকে হইতে পারে, হইতে হবে। ডিএফ আর বিসি একই দিকে না, অবশ্যই একই দিকে। তাহলে কি বাই ডিফল্ট আরেকটা যেটা আমাদের শর্ত ছিল যে এরা সমান্তরাল হইতে হবে, এটা কি অবশ্যই হয়ে গেল না? সুতরাং ডিএফ সমান্তরাল বিসি ভেক্টর। বুঝছি এই জিনিসটা? ডিএফ ভেক্টর আর বিসি ভেক্টর হচ্ছে পরস্পর সমান্তরাল। কেন? ওই যে সমান সমান ভেক্টর হওয়ার শর্ত থেকে আসছে। আচ্ছা, এটা কি আমরা পাইছি যে ডিএফ ভেক্টর বিসি ভেক্টরের সমান্তরাল, কিন্তু আমরা লিখব কি, কিন্তু চিত্র অনুসারে কি ডিএফ আর বিসি কি সমান্তরাল হয়? হয় না তো। কে কে সমান্তরাল হয়? ডিই আর বিসি সমান্তরাল হয়, কিন্তু চিত্র অনুসারে ডিই ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর। ঠিক আছে, এখন দেখেন তো আমরা প্রুফ করলাম যে ডিএফ ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর, তারপরে চিত্র থেকে দেখতেছি ডিই ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর। তাহলে ঘাপলাটা কই? এই যে ই আর এফ বিন্দু নিয়ে না, তাহলে কি এখানে ডিএফ এবং ডিই উভয়ে বিসি এর সমান্তরাল হবে যদি এবং কেবল যদি তারা পরস্পর সমানুপাতিক হয়। এই কথাটার অর্থ কি? আমরা প্রুফ করছি ডিএফ সমান্তরাল বিসি, কিন্তু চিত্র থেকে দেখতেছি ডিই সমান্তরাল বিসি। তাহলে কি যে কোনো একটা সত্যি, হয় ডিএফ সমান্তরাল বিসি অথবা ডিই সমান্তরাল বিসি। কিন্তু আমরা তো যেটা প্রুফ করছি ওটাকেও ভুল বলতে পারবো না, যেটা চোখে দেখতেছি ওটাকেও ভুল বলতে পারবো না। তাহলে আমরা এই ডিসিশনে আসলাম যে আচ্ছা ঠিক আছে, দুজনই সমান্তরাল হবে যদি আমি এই যে এফ বিন্দুটা আছে না, ওকে যদি টেনে এখানে নামাই ফেলি, অর্থাৎ ই আর এফ যদি একই জায়গায় অবস্থান করে, তাহলে কি ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি হয়ে যাবে। বুঝছি? যদি ডিএফ সমান্তরাল বিসি হয়ে যায় তাহলে কি আমরা এরপরে লিখতে পারি ই এফ বিন্দু দুটি সমানুপাতিক হওয়ায় বলা যায় যে, আমরা কি বলছিলাম যে এফ কি দিয়ে শুরু করছিলাম, মনে করি ই নয়, এফ বিন্দুটি হলো এসি এর মধ্যবিন্দু। আমরা কি বলছিলাম? এফ বিন্দুটা এসি এর মধ্যবিন্দু বলছিলাম না? যেহেতু এখন বলতেছি ই আর এফ বিন্দু দুইটা একই সাথে সমানুপাতিক হয়েছে, তাহলে কি বলা যায়? বলা যায় যে ই হলো এসি এর মধ্যবিন্দু। বুঝছি? অঙ্কটা শেষ। এটা একটু বোঝাটা ট্রিকি, আমি আবার ফার্স্টের থেকে বলতেছি। এখানে আমাদেরকে বলছিল কি, যে কোনো একটা ত্রিভুজের, এই যে এবিসি ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু, ধরেন এবি বাহুর মধ্যবিন্দু ডি থেকে অপর বাহুর সমান্তরাল রেখা, অপর বাহু কোনটা? বিসি এর সমান্তরাল রেখা। তার মানে কি ডি থেকে ই পর্যন্ত একটা রেখাটার নাম। এই রেখাটা আমাদের যে অবশিষ্ট বাহু আছে না এসি, এসি কে ঠিক মধ্যবিন্দুতে ছেদ করে। তার মানে কি আমার এই যে ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু হবে। আচ্ছা, এইটা এই যে আমি রেখাটা কেন টানছি, কারণ বিসি এর সমান্তরাল করে রাখতে বলছিল। কিন্তু ডি বিন্দু থেকে আমি যে কোনো দিকে কি রেখা টানতে পারতাম না? যে কোনো দিকে রেখা টানার মধ্যে ধরেন কথা হতো আমরা যে কোনো একটা রেখা হয়েছিল এইটা, যেটা হচ্ছে এফ বিন্দুতে গিয়ে ছেদ করছিল। তাহলে কি আমরা বলবো যে আসলে ভাই মানে ডি থেকে তো আমি যে কোনো দিকে আঁকতে পারি, মানে আমি যদি যে কোনো জায়গায় যে কোনো একটা বিন্দু চিন্তা করি যে এফ বিন্দু, ওই এফ বিন্দুটাই হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি এসি এর মধ্যবিন্দু হবে। এসি এর মধ্যবিন্দু যদি হয়, এরপর আমরা জাস্ট এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করছিলাম, একবার বড় ত্রিভুজ এবিসি তে আরেকবার বড় ছোট ত্রিভুজ এডিএফ এ। তাহলে আমরা কিসে আসছিলাম? বিসি হচ্ছে ডিএফ হচ্ছে যে আমাদের হাফ অফ বিসি। এইটা কি ডিএফ সমান হাফ অফ বিসি, দুইটা ভেক্টরকে সমান প্রুফ করলাম না? সমান প্রুফ করলে ওদের দিকে কি অবশ্যই কি সাংখ্যিক সম্পর্ক আছে? অবশ্যই আছে। তাহলে কি এরা সমান, এটাও বলছে, তাহলে কি এরা অবশ্যই সমান্তরাল হবে। তার মানে কি আমরা কি পাইছি? ডিএফ সমান্তরাল বিসি। চিত্র থেকে কি দেখতেছি? ডিই সমান্তরাল বিসি। তাহলে কি দুজন তো কখন একই সাথে বিসি এর সমান্তরাল হবে? যদি এফ আর ই পরস্পর পাশাপাশি বসে।
আমরা বললাম কি জিনিসটা তখনই সম্ভব যখন ই এবং এফ বিন্দু দুইটি পরস্পর সমাপতিত হবে। এখন তারপর কি ই এবং এফ বিন্দু দুইটি সমাপতিত হয় বলা যায় যে এই যে আমরা ফার্স্টে যে বলছিলাম এফ বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, যেহেতু ই আর এফ এখন একই সাথে আছে তাহলে আমরা কি বলতে পারি ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু বলতে পারি না? এই যে এটাই তো আমাকে প্রুফ করতে বলছিল, ই এসি এর মধ্যবিন্দু। বুঝছি? এই জিনিসটা যদি না বুঝো আমাকে কমেন্টে জানাবে, আমি এটা আবার তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো। আচ্ছা, এটা একটু স্ক্রিনশট তুলে নিবে, আমি এটা মুছে দিচ্ছি। এরপর আসতেছে আমাদের কত? এরপর আসতেছে আমাদের 12 নাম্বারটা। এই 11 নাম্বারটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট বুঝাটা। বুঝছি? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, না বুঝলে অবশ্যই জানাবে আমাকে। আচ্ছা, এরপর আসতেছে কি আমাদের 12 নাম্বার। 12 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে? প্রমাণ করো যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামান্তরিক হয়। আচ্ছা ঠিক আছে, যেহেতু সামান্তরিক হয় বলতেছে তাহলে কি আগে আমি একটা সামান্তরিক আঁকি, প্যারাই নাই, যেহেতু ইভেন্চুয়ালি এটাই প্রুফ করা লাগবে। এটার কি সামান্তরিকটা কি একটা চতুর্ভুজ না? এই যে চতুর্ভুজের কর্ণদ্বয় কি কি হবে? ধরেন এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ। ধরো আমি নাম দিচ্ছি এ বি সি ডি। এখানে আমাদের কর্ণগুলো কি কি? এসি একটা কর্ণ, বিডি আর একটা কর্ণ না? দেখো তো আমরা বলতেছি না এসি একটা কর্ণ, তার মানে কি এ থেকে সি এর দিকে একটা চিহ্ন দিই, ঠিক আছে? বিডি আর একটা কর্ণ বলছি না, তাহলে বি থেকে ডি এর দিকে একটা চিহ্ন দিই। বারবার বলতেছি ভাই ভেক্টর চ্যাপ্টারটা খুবই ইজি, তোমার একদম মনের মতো চিহ্ন দিতে পারবা, খালি খেয়াল রাখবা যাতে নাল ভেক্টর না হয়ে যায়। বুঝছি? তাহলে দেখো আমাদের যদি এই জিনিসটা প্রুফ করা লাগে আমাদের কি কি বলতেছে? এই যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে না, ধরো ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে কি আমরা ধরেন প্রমাণটা শুরু করি। এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় যথাক্রমে এসি এবং বিডি, তারা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলে এই দেখেন ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করার মানে কি? এসি ভেক্টরটা বরাবর দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে কি ও এ ভেক্টর সরি এ ও ভেক্টর যে কথা ও সি ভেক্টর সেম কথা হবে। করলে দেখেন আমি কিন্তু ও এ লিখে দিয়েছিলাম, ও এ লেখা যাবে না, এ ও লিখতে হবে। কেন? আমার দিকটা খেয়াল রাখা লাগবে, চিহ্ন কোন দিক থেকে? এ থেকে ও এর দিকে যাচ্ছে, তাই আমি এ ও ভেক্টর দিলাম সমান কি এখানে ও সি ভেক্টর দিলাম। আরেকটা কি হয়? এই যে বি ও ভেক্টর সমান কি ও ডি ভেক্টর। বুঝছি? আচ্ছা, এখন আমাকে কি প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটা সামান্তরিক। সামান্তরিক হয় কিভাবে করে? যে কোনো একটা চতুর্ভুজ কখন সামান্তরিক হয়? তখনই সামান্তরিক হবে যখন তাদের পরস্পর বিপরীত বাহুগুলো, ধরেন কথা এ বি আর ডিসি, এই পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, তখনই তো এই এ বি সি ডি একটা সামান্তরিক হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখা ট্রাই করি আমরা। এখানে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি? এ বি আর ডিসি হচ্ছে পরস্পর সমান ও সমান্তরাল। এই বিটা কোন চতুর্ভুজ কোন ত্রিভুজের মধ্যে আছে? এই যে এটার মধ্যে না, এ ও বি ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা একটা কাজ করি, ত্রিভুজ এ ও বি তে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে পারে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে পারে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি বলে? কি সাইডের ভেক্টর, ধরেন কথা এই যে, আচ্ছা আমাদের এখানে কি কি দেয়া আছে? এ থেকে ওর দিকে একটা চিহ্ন দেয়া আছে, বি থেকে ওর দিকে একটা চিহ্ন দেয়া আছে, তাহলে কি এরা অবশ্যই পরস্পর ডিফারেন্ট সাইডে, তাহলে কি অন্যটা আমার যে কোনো সাইডে দিতে পারবো। আমি দিলাম এতে এ থেকে বি এর দিকে, তাহলে দেখেন তো এটা কি নাল হইছে? নাল না হইলেই ঠিক আছে, আমাদের এ থেকে বি এর দিকে একই সাইড এটা ডিফারেন্ট সাইড, তাহলে কি নাল ভেক্টর হয় নাই? তাহলে আমাদের ঠিক আছে, এই হিসেবে কাজ করতে পারবো। একই সাইডের ভেক্টর, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি বলে? একই সাইডের ভেক্টর দ্বয়ের সমষ্টি, তাহলে কি একই সাইডে কে কে আছে? এ বি ভেক্টর প্লাস বি ও ভেক্টর সমান কি অপোজিট সাইডে কে আছে? এ ও ভেক্টর। বুঝছি এই জিনিসটা? আচ্ছা, তারপরে কি আমরা বলতে পারি না ত্রিভুজ এই যে ডিসি এর জন্য যদি করতে চাই কোথায় করব আমরা? ত্রিভুজ সি ও ডি তে, ত্রিভুজ সি ও ডি তে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হতে পাই। আচ্ছা, কি পাই আমরা? এখানে কি অলরেডি দুইটা চিহ্ন দেয়া আছে এই ত্রিভুজের জন্য,
অপর চিহ্নটা আমার মন চাইতেছে এখানে দিলাম, ঠিক আছে। দেখেন এটা কি নাল ভেক্টর হচ্ছে না। দেখেন ও থেকে ডি এর দিকে একই চিহ্ন, ডি থেকে সি এর দিকেও একই সাইডে চিহ্ন, এটা কিন্তু অপোজিট সাইডে, তাহলে কি এটা নাল ভেক্টর হচ্ছে না? তার মানে আমাদের ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, ভেক্টর যোগে ত্রিভুজবিধি কি বলে, একই সাইডের ভেক্টর মানে কি ও ডি ভেক্টর প্লাস ডি সি ভেক্টর সমান কি বলতে পারি, ও সি ভেক্টর। আচ্ছা এই দেখেন আমরা কি প্রমাণ করতে চাচ্ছি, এ বি আর ডি সি সমান না। তাহলে আমি প্রথমটাতে আমি এখানে চাইলে আর একটু বাড়াইতে পারতাম না, সরি এটা আমি তখন করি নাই, খেয়াল নাই। এই বি ভেক্টর সমান কি বলতে পারি, এ ও ভেক্টর মাইনাস বি ও ভেক্টর। আচ্ছা আর এখানে কি সেম ভাবে ডিসি ভেক্টরের জন্য কি বলতে পারি, বা ডিসি ভেক্টর সমান কি ও সি ভেক্টর মাইনাস ও ডি ভেক্টর। দেখেন তো ও সি ভেক্টর মানে কি, ও সি ভেক্টর যে কথা, এ ও ভেক্টর সেম কথা না। তাহলে আমরা কি লিখতে পারি, ডিসি ভেক্টর সমান ও সি ভেক্টর মানে কি এ ও ভেক্টর না, এই যে এ ও ভেক্টর মাইনাস ও ডি ভেক্টর মানে কি বি ও ভেক্টর না, এই যে বি ও ভেক্টর। দেখেন তো এ ও মাইনাস বি ও ভেক্টর, এ ও ভেক্টর মাইনাস বি ও ভেক্টর সমান কি আবার এ বি ভেক্টর না। তাহলে আমরা কি লিখে দিতে পারি, সমান এ বি ভেক্টর। বুঝছি, এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট ভাই। আচ্ছা এটা একটু ওর স্ক্রিনশট তুলে নিবে। তাহলে আমরা এখন কিসে চলে আসলাম, ডিসি ভেক্টর সমান এ বি ভেক্টর। একটু স্ক্রিনশট তুলছো, তারপর আমি মুছতেছি এটা। আমরা এখন কিসে আসছি, এখানে ডিসি ভেক্টর সমান এ বি ভেক্টর। আচ্ছা এই দুইটা ভেক্টরের কি বলতেছি আমরা, সমান বলতেছি না, দুইটা ভেক্টরকে সমান বলে দিচ্ছি না। তাহলে কি এদের অবশ্যই মান সমান, তারপরে কি দিক একই দিকে, দেখেন এ বি আর হচ্ছে ডিসি একই দিকে আছে না, ওদের মধ্যে সাংখ্যিক সম্পর্কটা কত 1, তারপরে একই দিকেও আছে। তাহলে কি এরা অবশ্যই সমান্তরাল না। তাহলে আমরা এখন কি বলতে পারি, সুতরাং ডিসি এবং আচ্ছা ডিসি ভেক্টর এবং এ বি ভেক্টর পরস্পর সমান ও সমান্তরাল। এটা কি এখানে দিয়ে লিখি, এখানে ডিসি ভেক্টর ও এ বি ভেক্টর পরস্পর সমান ও সমান্তরাল। সুতরাং কি বলতে পারি, ডিসি আর এ বি কি পরস্পর বিপরীত ভেক্টর না, একটা চতুর্ভুজের। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। বুঝাতে পারছি? এই অঙ্কটাতে আর কিছুই না, খুব সাধারণ একটা ল ইউজ করছি, যে আমাদের যে এবিসিডি একটা চতুর্ভুজকে যদি সামান্তরিক প্রুফ করতে হয় তাহলে কি করতে হবে, ওদের পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল প্রুফ করতে হবে। পরস্পর বিপরীত বাহু কি এ বি আর ডিসি। তাহলে এই দুইজনকে প্রুফ করার জন্য এরা কোন ত্রিভুজের অন্তর্ভুক্ত আছে, এ বি বাহুটা কোন ত্রিভুজের ভিতর আছে, ও এ বি এর ভিতর না। এখানে একবার ভেক্টর যোগের ত্রিভুজবিধি অ্যাপ্লাই করছি। আরেকটা কি ডিসি ভেক্টর কোথায় আছে, ও ডিসি ত্রিভুজের মধ্যে না, এখানে একবার ভেক্টর যোগের ত্রিভুজবিধি অ্যাপ্লাই করছি। তারপর আমাদের কোন লটা, এই যে এখানে যেহেতু সমদ্বিখণ্ডিত করছিল, তাহলে কি এ ও ভেক্টর সমান ও সি ভেক্টর আর হচ্ছে যে বি ও ভেক্টর সমান ও ডি ভেক্টর, এই লটা ইউজ করছি। এটা ইউজ করে আমরা কি বাইর করছি, এ বি ভেক্টর সমান হচ্ছে যে ডিসি ভেক্টর। বুঝতে পারছি? তো আজকে ক্লাসটা আর আমি লেন্দি না করি, কারণ তোমার যেই 13 আর 14 নাম্বার মানে এই চ্যাপ্টারের আর দুইটা প্রবলেম আছে। হ্যাঁ 13 আর 14 নাম্বার এগুলো হচ্ছে সেম টাইপের। তো এগুলো হচ্ছে নেক্সট ক্লাসের জন্য। আজকে 4th ক্লাস একটু শেষ। আমরা আজকে কি শিখলাম, 11 আর 12 নাম্বার অঙ্কটা, এই দুটোটা অঙ্কই খুব 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 বেশি ইম্পর্টেন্ট। সেম ভাবে হচ্ছে 13 এবং 14 নাম্বার অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট। খুবই মনোযোগ দিয়ে অন্তত মানে এই যে তোমার 11, 12, 13, 14 এইগুলো যাতে কোনোভাবে মিস না যায়, ঠিকঠাক ভাবে যাতে বুঝো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।